নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে জেল মুক্ত অনুব্রত মণ্ডল এবং তিহার জেল থেকে মুক্ত হয়েছেন ইতিমধ্যে অনুব্রত মণ্ডল। আজ সকালেই তিনি তার বোলপুরের নিচুপট্টির বাড়িতে এসে পৌঁছেছেন। প্রায় 18 মাস পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। বীরভূম পৌঁছন তিনি এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। বীরভূমের নিচুপট্টি এলাকায় সকাল থেকেই আমরা দেখেছি খুশির মেজাজ। তার কার্যালয়েও তিনি বসেছেন বেশ কিছুক্ষণ। তার সঙ্গে দেখা করতে আসেন জেলা তৃণমূল নেতৃত্বের একাধিক ব্যক্তিত্ব এবং এমনকি আমরা দেখেছি বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাও দেখা করতে আসেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। আজ সকাল থেকে রীতিমতো খুশির আমেজ বীরভূমের নিচুপট্টি এলাকায়। তার যে অনুগামীরা রয়েছেন তারা সকাল থেকেই বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের যে অনুষ্ঠান আমরা দেখেছি, অর্থাৎ সবুজ আবির খেলা থেকে শুরু করে তারা ঢাক ঢোল শঙ্খ বাজানো এবং সেই শঙ্খ উলুধ্বনি দিয়েই তাদের নেতাকে অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিচুপট্টি এলাকা থেকে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা সকাল থেকে যে চিত্রটা দেখে এসেছি যে একেবারে তাকে বীর নেতার মতো কিন্তু তাকে তার অনুগামীরা সাদরে অভ্যর্থনা জানান এবং সেখানে স্বাগত জানানো হয় তাকে এবং তার মেয়েকে। এই মুহূর্তের কি ছবি? অনুব্রত মণ্ডল তিনি কোথায় রয়েছেন? এখনো কি তিনি কার্যালয়ে রয়েছেন? তার স্বর্ণালী, দেখো, এই মুহূর্তে বলতে তুমি বুঝতে পারছো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বোলপুরের নিচুপট্টি, অর্থাৎ অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার বাড়ির ঠিক সামনে। অবশ্যই আমার পিছনেই নীল সাদা দোতলা বাড়ি। এই মুহূর্তে কেষ্ট মণ্ডল, তার মেয়ে, তার তনয়া সুকন্যা মণ্ডল, তারা কিন্তু বাড়ির দোতলায় রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে তুমি বুঝতে পারছো যে গতকাল দিল্লিতে 2:20 ফ্লাইট ছিল, কলকাতায় তাদের ফ্লাইট অর্থাৎ তাদের বিমান অবতরণ করেছে 4:35 থেকে 40 মিনিট। তারপর দীর্ঘ কলকাতা থেকে বোলপুর, এই যে প্রায় 150 থেকে 60 কিলোমিটার, 150 কিলোমিটার উপর জার্নি করে তারা এসেছেন। তারপর এখানে তাদেরকে অভ্যর্থনা রীতিমতো উৎসবের ছবি কিন্তু উঠে এসছে। এই মুহূর্তে তুমি বুঝতে পারছো যে বেলা 12টা গড়িয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে, কিন্তু এই মুহূর্তের একটি অন্যতম ছবি কিন্তু উঠে আসছে সিএম এর, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বীরভূম জেলা সফর। সেই বীরভূম জেলা সফরের যারা সিএম ডিউটিতে রয়েছেন পুলিশ কর্মীরা, সেই ফোর্স, প্রচুর পরিমাণে ফোর্স কিন্তু এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বাড়ির ঠিক সামনে, আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আসার জন্য, তার বাড়ির সামনে কিন্তু সেই ফোর্স কিন্তু ডিপ্লয় করা হচ্ছে, অর্থাৎ মোতায়েন করা হচ্ছে। খুব স্বাভাবিক, তুমি দেখো পরপর ফোর্স, যে সমস্ত পুলিশ কর্মী বীরভূম জেলা পুলিশের, এছাড়া প্রতিবেশী জেলা থেকে বিভিন্ন পুলিশ কর্মী তারা কিন্তু এসেছেন এবং অনুব্রত মণ্ডলের সকলের গলায় কিন্তু নীল ব্যাজ এবং সিএম সিকিউরিটি যে পাস, সিএম ডিউটিতে তারা রয়েছেন, সেই ছবিটাই কিন্তু মূলত উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। খুব স্বাভাবিকভাবেই এই চিত্র থেকে কি তাহলে ধরে নেওয়া যেতে পারে যে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি তাহলে অনুব্রত মণ্ডলের সাথে তার বাড়ি নিচুপট্টিতে দেখা করতে আসবেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঘুরপাক খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আবারও নতুন করে, অবশ্যই আমার যে ক্যামেরাম্যান রয়েছে ওকে বলবো দেখার আসার জন্য, নতুন করে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে শুভাকাঙ্ক্ষীরা, তার পরিচিতরা ভিড় জমিয়েছে। আমার ঠিক বাঁ থেকে যদি দেখি, পরপর করে কিন্তু সকলেই চলে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তিনিও কিন্তু রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব মলয় বাবুর সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। সরাসরি কলকাতা টিভিতে আমরা লাইভে রয়েছি। মলয়দা এসছেন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। মলয়দা, আপনি এসছেন, কেষ্টদার সঙ্গে কি দেখা হলো? এখনো পর্যন্ত হয়নি, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এসে শুনলাম যে উনি অনেকক্ষণ বসেছিলেন, তারপর স্বাভাবিক কারণে তিনি দীর্ঘক্ষণ জার্নি করে এসেছেন, তো উনি একটু টায়ার্ড হয়েছেন, ওপরে গিয়ে উনি ফ্রেশ হচ্ছেন। আশা করছি উনি নামলে আমরা সবাই মিলে দেখা করবো। মলয়দা, আপনি জেলার সহসভাপতি, কেষ্টদার অত্যন্ত ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী, আবেগের মানুষ, ভালোবাসার মানুষ। মলয়দা, 2 বছর 1 মাস 12 দিন পর কেষ্টদা জেলায় ফিরলেন, আসানসোল তারপরে দিল্লি। এই যে ফিরলেন, আপনাদের দলগতভাবে কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা সবাই জানি সারা বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলকে তৃণমূলের জন্মদাতা হিসেবে মানুষ ধরে নিয়েছে এবং তারই হাতে লালন পালন করা তৃণমূল কংগ্রেস সারা বীরভূম জেলায় রাজত্ব করছে। আমরা এই 2 বছর ধরে প্র্যাকটিক্যালি অভিভাবকহীন ছিলাম। আর নিশ্চয়ই দল চলেছে, দল জিতেছে, সবই আছে, কিন্তু তার যে
তৈরি করা জমি, সেই জমিতেই কিন্তু চাষ করে তৃণমূলকে পঞ্চায়েত বলুন বা লোকসভা নির্বাচনে এত ব্যাপক মার্জিনে জেতানো বলুন, সবটাই তার চাষ করার মাটির উপরে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এই ফলটা তুলতে পেরেছে। আর একটা প্রশ্নের উত্তর দলগতভাবে আপনার কাছে আমরা নেব, সেটা হচ্ছে সকালেই বোলপুরের তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, আপনি যে বিধানসভায় থাকেন দুবরাজপুরে, তার প্রতিবেশী সিউড়ি বিধানসভার যিনি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, এরা সকলে এসেছেন। আপনার জেলা সভাপতি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দেখা করতে চাননি, তারা খালি হাতে ফিরে গেছেন। একটা গুঞ্জন উঠেছে যে অনুব্রত মণ্ডল কিছুটা হলেও অসন্তুষ্ট, তো এই 2 বছরে একটা বড় মাইল ফলক যাওয়াতে এরা কেউ খবর নেয়নি, এই অভিযোগ বারবার। এটা নিয়ে কি বলবেন? দলগতভাবে আপনাদের কি বক্তব্য? এটা অনেক বড় ব্যাপার। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য রাখা ঠিক হবে না। তবে দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল জেলে ছিলেন, স্বাভাবিকভাবেই সারা বীরভূম জেলার অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু তার সাথে সেইভাবে যোগাযোগ করে উঠতে পারেননি। কিন্তু যাদের সম্ভব ছিল তারা যোগাযোগ করেছেন না করেননি তা তিনি বলতে পারবেন। হি ইজ দ্য বেস্ট জাজ। অনুব্রত মণ্ডল নিজে ভালোভাবেই জানেন যে তার শহীদ কারা ছিল কারা ছিল না। মনা, তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপবাবু, আমরা দেখতে পেলাম যে অনুব্রত মণ্ডল কিন্তু আজ সকালেই ফিরে এসেছেন এবং ইতিমধ্যেই সেখানে খুশির আমেজ, তার যে অনুগামীরা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই সাদরে অভ্যর্থনা জানান অনুব্রত মণ্ডলকে। সেক্ষেত্রে এর পরবর্তীতে কি পদক্ষেপ হবে আপনাদের দলের পক্ষ থেকে? এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখুন, অনুব্রত মণ্ডলের বাড়ি ফিরে আসায় যে উচ্ছ্বাস, সেটাই বাংলার স্বাভাবিক চিত্র। কারণ অনুব্রত মণ্ডল সেই মানুষের প্রতিনিধিত্ব করতেন যে মানুষ বাংলার ভূমিজ প্রান্তসীমার বাইরে বাস করা, অর্থনৈতিকভাবে দরিদ্র, বাংলার ক্ষেতমজুর, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, একেবারে হতদরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ, যাদের আশা ভরসার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই মানুষদের প্রতিনিধিত্ব করতেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে কার্যত যে মিথ্যে মামলায় জেলে নিয়ে যাওয়া হয়েছিল গত দিনের 2 দিনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং রায় সেটা পরিষ্কার। না সিবিআই কিছু প্রমাণ করতে পেরেছে, না ইডি কিছু প্রমাণ করতে পেরেছে। উল্টে এই সুপ্রিম কোর্ট আমরা দেখেছি আবার বসা তোতা পাখি বলেছে এগিয়ে কার্যত কোনো প্রমাণ দিতে না পারায় এটা আজকে প্রমাণিত হলো যে 2 বছরেরও বেশি সময় বিনা কারণে রাজনৈতিক উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলকে জেলে আটকে রাখা হয়েছিল। প্রথমত পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় বিজেপিকে ভালো ফল করতে সহযোগিতা করিয়ে দেওয়ার জন্য, দ্বিতীয়ত লোকসভা নির্বাচনে সেখানে বিজেপির হয়ে পদ্মফুল ফোটানোতে সুবিধা করার জন্য। কিন্তু অনুব্রত মণ্ডলের যে সংগঠন, সেই সংগঠনকে বিজেপি ভাঙতে পারেনি। পঞ্চায়েত এবং লোকসভা 2 জায়গাতেই বিজেপি পরাজয় করেছে। তাতে এক শ্রেণীর উন্নাসিক শহুরে এলিট তারা অট্টহাসিক করেছিলেন অনুব্রত মণ্ডল জেলে যাওয়ায়। আমরা দেখলাম কদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও জেল থেকে ছাড়া দিতে বাধ্য হলো বিজেপি, তাদের এজেন্সি। সারা ভারতবর্ষে একে একে যাদেরকে জেলে ঢুকিয়েছে সবাইকে ছাড়তে বাধ্য হচ্ছে। এই লড়াই আসলে এলিট ভার্সেস সাবঅল্টান। অনুব্রত মণ্ডল সাবঅল্টানের প্রতিনিধি। উন্নাসিক এলিটরা শহুরে এসিতে বসে বড় বড় ডায়লগ মারা এলিটরা, তারা বুঝবেন না বাংলার গরিব মানুষের কষ্ট, তারা বুঝবেন না দেশের কৃষকের কষ্ট। তাই তারা বিজেপির সমর্থক হয়ে উদ্বাহু হয়েছিলেন। তাদের মুখে ঝামা ঘষার জন্য সুপ্রিম কোর্টের এই রায় যথেষ্ট ছিল। অনুব্রত মণ্ডল কালকে ফিরে এসেছেন, আমরা খুশি, বাংলার মানুষ খুশি, বীরভূমের মানুষ খুশি। অনুব্রত মণ্ডল আবার মানুষের পরিষেবা, মানুষের সেবা করবেন। অনুব্রত মণ্ডল কোনো এমএলএ, এমপি, এমনকি কাউন্সিলরও হননি। উনি মানুষের স্বার্থে কাজ করেছেন। যারা এতদিন ওর নামে কালিমালিপ্ত করেছেন, এবার তাদের আয়নায় মুখ দেখার পালা, নইলে 2026 বীরভূম তাদের আয়নায় মুখটা দেখিয়ে দেবে। ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। অনুব্রত মণ্ডলের বাড়িতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রতর বাড়িতে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, কেষ্টর বাড়িতে ঢুকতে দেওয়া হলো না দুজনকে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। আজ সকাল থেকেই আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে তার অনুগামীদের ভিড়, কিন্তু সেখানেই যখন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অনুব্রত মণ্ডলের
সঙ্গে দেখা করতে আসেন তখন তাদের বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ঠিক কি কারণে নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যে ছবিটা আজ আমরা সকালেই দেখলাম, যে যখন অনুগামীরা তারা সাদরে অভ্যর্থনা জানিয়ে তাকে স্বাগত জানালেন অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডলকে, সেই সময়ই যখন বিকাশ রায় চৌধুরী এবং চন্দ্রনাথ সিনহা এলেন তাদের সঙ্গে সাক্ষাৎই করলেন না অনুব্রত মণ্ডল। ঠিক কি কারণ? একদমই তাই। তুমি যে প্রশ্নটা করলে, দেখো, এটা একদিকে যেমন প্রত্যাশিত এবং অন্যদিকে অপ্রত্যাশিত, কোনটা মানুষ ধরে নেবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে, তুমি জানো যে 2022 সালের 11ই আগস্ট বীরভূম ছেড়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর দেখতে দেখতে অজয়ের জল বয়েছে, অনেকগুলো বর্ষা গেছে এখানে বীরভূমের পাশ দিয়ে। খুব স্বাভাবিকভাবেই এই 2 বছরে একটা বড় সময় বলতে পারে যে একটা ঐতিহাসিক ফলক। সেই জায়গায় দাঁড়িয়ে এই 2 বছরে কারা কারা অনুব্রত মণ্ডলের পরিবারের সাথে, তার বাড়ির সাথে, তার হাজতের জীবদ্দশায় কারা কারা যোগাযোগ রেখেছেন, তার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামগ্রিক বিষয়ে নজর রেখেছেন, তদারকি করেছেন, পাশে থেকেছেন, এটা নিয়ে কিন্তু এখন মূল্যায়ন করার কিন্তু সময় এসেছে, এমনটাই বীরভূমের রাজনৈতিক মহল মনে করছেন। আজকে যে ছবিটা সকালবেলায় উঠে এলো, বিশেষ করে যে ছবিটা, সেটা কিন্তু যদি আমরা দেখি একদিক থেকে রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন যে প্রত্যাশিত, যে তাহলে বোলপুরের বিধায়ক, সিউড়ির বিধায়ক, শিক্ষক ছিলেন একজন নেতা, তারা কেন অনুব্রত মণ্ডল তাদের সাথে কথা বললেন না? বাড়ির দরজায় দাঁড়িয়ে রইলেন এ রাজ্যের পূর্ণমন্ত্রী, দুটি দপ্তরের, কারাগার মন্ত্রী, পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বস্ত্র বিভাগের দপ্তরের পূর্ণমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি দীর্ঘ সময় ধরে তিনি অনুব্রত মণ্ডলের নিচুপট্টির যে দোতলা বাড়ির, তার যে অফিসের সদর দরজা, সেখানে তিনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলেন। নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দিয়েছিলেন, জিজ্ঞাসা করতে পাঠিয়েছিল যে দেখা করবেন কিনা অনুব্রত মণ্ডল, কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু দেখা করেননি। এই যে ছবিটা এই মুহূর্তে শাসক শিবিরে যথেষ্টই কিন্তু অস্বস্তি, তিক্ত, একেবারেই একটা চিট সম্পর্কে, ফাটল ধরার সম্পর্ক, সেই ছবিটাই কিন্তু মূলে উঠে আসছে। দেখো, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে বিকাশ বাবুর সঙ্গে কথা বলেছিলেন। তিনি যদিও বিষয়টা নিয়ে অন্যভাবে এড়িয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে উনি যেহেতু জার্নি করে এসেছেন, গতকাল রাত থেকে দিল্লি থেকে এসেছেন, খুব স্বাভাবিকভাবেই তিনি এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছেন, তাই এড়িয়ে যাচ্ছেন। যদিও এই বিষয়টি নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কিন্তু অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিচ্ছু বলতে চাননি। তুমি জানো যে কিছুক্ষণ আগেই এখানে আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন রয়েছে, তাকে বলবো, সাঁইথিয়া, দুবরাজপুর, সিউড়ি, বিভিন্ন অঞ্চল থেকে, এলাকা থেকে মানুষজনরা এসছেন, অর্থাৎ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনুব্রত অনুগামীরা এসছেন। তারা তাদের প্রিয় মানুষটাকে দেখার জন্য, কথা বলার জন্য কেমন আছেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দিদিরা রয়েছেন। দিদি, আপনার সঙ্গে কি একটা কথা বলা যাবে? বলছি, কেষ্টদা ফিরেছেন দীর্ঘদিন পর, কি বলবেন? এ ব্যাপারে আমরা অত্যন্ত খুশি যে উনি আমাদের অভিভাবক। দীর্ঘদিন আমরা অভিভাবকহীন ছিলাম, কারণ কেষ্টদার যে সংগঠন, যে মাটি উনি তৈরি করে গেছিলেন, তাতে আমরা ফল পেয়েছি, কিন্তু সেই জায়গাটায় আমরা বারবার সেই শূন্যতা অভাব আমরা অনুভব করেছি। আজকে সেই শূন্যতা আমাদের পরিপূর্ণ হয়েছে। আমরা আগামী দিনে দাদার নির্দেশেই দল। দিদি, অনুব্রত মণ্ডলকে কি আগের মতো আবার ফিরে আপনারা পাবেন সেই সমহিমায়? একদম, এটা আশা করছেন? একদম, আমরা আশাবাদী। সকাল থেকে দেখতে পাচ্ছি যে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অনুব্রত মণ্ডল ফিরে আসায় কিন্তু আবারও অভিভাবক তারা পেয়েছেন, এমনটাই জানাচ্ছেন প্রত্যেকেই। আপাতত ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আপনাদের জানিয়ে রাখি, আজ সকালেই আমরা দেখেছি ভোরেই তিনি দমদম বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন এবং তারপর 9টা নাগাদ তিনি তার যে বোলপুরের নিচুপট্টির বাড়ি, সেখানে এসে পৌঁছন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। আর তার এই ফিরে আসা নিয়ে বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলছেন, শুনবো। এই উৎসবটা, আনন্দটা নিরানন্দে পরিণত হবে কয়েকদিন যেতে দেন। জ্যেষ্ঠ মন্ডলের যারা টাকা পয়সা লোড করে নিয়ে গেছে, যারা টাকা পয়সা রাত্রের অন্ধকারে ট্রাকে করে নিয়ে পালিয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ বাঁধবে কয়েকদিনের মধ্যে। এখন যেটা হচ্ছে, শুধুমাত্র গা বাঁচানোর জন্য, না দাদা আমরা সঙ্গে আছি, না দাদা আমরা সঙ্গে আছি,
এতই লোক যদি সঙ্গে আছে তাহলে সেই দিনকে সেই লোকগুলো কোথায় ছিল? যেদিনকে কেষ্টমন্ডলকে নিজুপট্টির বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল সেদিনকে তো এই লোকগুলো ছিল না। তাহলে এখন যারা এসছে তারা আবার ভাবছে যে কিভাবে কাটমানি তোলা হবে, আমরাও কিভাবে কিছু কিছু করে ভাগ পাবো। এ ভাগের ব্যাপার, কাটমানি ভাগের ব্যাপার, সেই জন্য এসছে। সুতরাং এতে উচ্ছ্বাসিত হওয়ার কিছুই নাই, একে আহ্লাদিত হওয়ার কিছুই নাই। যা হবে সময়ে হবে, নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে দ্বিধা বিভক্ত বীরভূমে সময় আসলে মানুষ দেখতে পাবে এবং আপনারাও দেখতে পাবেন যে তৃণমূল কোন অবস্থায় বীরভূম জেলাতে আছে। আপনারা শুনলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার কি বক্তব্য। আর ঠিক এই প্রসঙ্গে এ বিষয়ে আজ অনুব্রত মণ্ডল তিনি কি বলেছেন শুনবো। ভালো আছি বল। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা। আপনারা শুনলেন অনুব্রত মণ্ডল তিনি জানিয়ে দিয়েছেন যে শরীরের অবস্থা যথেষ্টই খারাপ। যদি তার শরীরের অবস্থা ভালো থাকে তবে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। আপনাদের জানিয়ে রাখি আজই বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। অবশেষে বাড়ি ফিরলেন আরজি করের বিতর্কিত কাকা। বাড়িতে না ঢুকে গেলেন পানিহাটির বিধায়কের বাড়িতে। সাংসদ বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সঞ্জীব মুখোপাধ্যায়। ডাক্তারবাবু আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, ডাক্তারকে চিনতাম না, পোস্টমর্টেম কে করবে কিভাবে জানবো, এমনটাই মন্তব্য করেন সঞ্জীব মুখোপাধ্যায়, সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর। আপনারা জানেন ইতিমধ্যেই যে আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছে সম্প্রতি সঞ্জীব মুখোপাধ্যায়ের, এবং সেই নিয়েই আজ কিন্তু তিনি পানিহাটির বিধায়কের বাড়িতে যান। সেখানে গিয়েই সাংসদ বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সঞ্জীব মুখোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি তারপর শুনবো। এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে, বকলমে আপনার কথা বলেন, আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, বকলম অকলম জানি না, আমি উনার কাছে প্রশ্ন করবো লিখিতভাবে, ডাক্তারবাবুকে জানবো উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন। পদক্ষেপ নেবেন, আপনি আইনত পদক্ষেপ নেবেন? আরে বাবা, আমি যেটা ব্যক্তিগত নেবো সেটা আইনতই হবে বা ব্যক্তিগতই হবে। কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে? তাহলে আমি তাকে জানবো কোত্থেকে? তার ঘরটা কোথায়? ক্রিমিশন সার্টিফিকেট যেটা আছে, ঘাটে যেটা দাহ, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন? ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়িতেই তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তান হারা, তাদের আরে একটা সন্তান হারা শুধু সেটা চাপ নয়। আমাকে তো ফোনটা করলো, তাই আমি তো ছিলাম না, আমি দিল্লিতে। হ্যাঁ, তো আমি দিল্লি ছিলাম, ভোরবেলা ফিরেছি, আমি অর্ধেকের দিন তো আমি বাইরেই থাকি, আজকেও তো আমি বাইরে থেকে এসেছি। আমি শুনছি যখন এই ব্যাপার হয়েছে, নেটওয়ার্ক আপনারা পাচ্ছেন না, কেউ বলে দিল পালিয়ে গেছে। আরে 2015 সাল থেকে আমি বাইরে কাজ করি, শেষ কোথায়, এখানে কোথায় শেষ হবে আমি কি জানি? আমি জানি না। কিন্তু আমি এখনো বলছি, কেউ যদি মনে করে শেষ করতে, ওপেন ফোরাম একদম আসুক, সে আদালতে হোক আর এখানে হোক আর সিবিআই ওখানে হোক, যেখানে হোক সেখানে নিয়ে বসুক, দূর থেকে কাদা ছোড়াটা বন্ধ করুন। সেটা আমি বাড়িতে ফিরি, আমি তো বাইরে ছিলাম, এসছি, আমি এসে লোকালি যেগুলো হচ্ছে যেখানে যেখানে গার্জিয়ানদের তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে, এটাকে আমি কি করবো। কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই, শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ, শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম। দেখে দিচ্ছে তো, কেউ বলছে সিপিএম এর হারমাত, কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতি, তারা প্রমাণ করতে পারবে এসে? এখন কি করে করছেন তারা? তারা তো এক একজন বড় বড় পদে আছেন। আবার বলছি, বাবা মার সম্পর্কে কোনো কথা বলবেন না, তারা যে সুস্থ আছে বেঁচে আছে এটাই যথেষ্ট।
বারবার তাদের খোঁচানো হচ্ছে, বিভিন্ন রকম বুদ্ধি দিচ্ছে। আপনারা শুনলেন সঞ্জীব মুখোপাধ্যায়ের কি বক্তব্য, আর নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, যেভাবে সঞ্জীব মুখোপাধ্যায় বলছেন যে সেই ডাক্তারবাবু অর্থাৎ অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাস তাকে চিনতেন না, তাহলে তার নাম কিভাবে সামনে এলো? দেখো, এই জায়গা থেকে প্রশ্ন, যদি অপূর্ব বিশ্বাস যে মন্তব্য পরিষ্কারভাবে যে স্টেটমেন্টটা দিয়েছেন যে একজন কাকু ছিলেন, তিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তাহলে এই জায়গা থেকেই প্রশ্ন যে অপূর্ব বিশ্বাসের কি পূর্ব পরিচিত ছিল সঞ্জীব মুখার্জি? কারণ সঞ্জীব মুখার্জি বলছেন এত বড় হাসপাতাল আমার পক্ষে চেনা সম্ভব না, যে কে পিএম করবে। তাহলে অপূর্ব বিশ্বাস আমার তো পূর্ব পরিচিতই না সঞ্জীব মুখার্জির কথা অনুযায়ী। অপূর্ব বিশ্বাস জানলেন কি করে যে সঞ্জীব মুখার্জি আদবে কাকু এবং তিনি ওখানকার এক্স কাউন্সিলর ছিলেন? সেই জায়গাতে কিন্তু বড় একটা প্রশ্ন চিহ্ন থাকছে। এবং সঞ্জীব মুখার্জির কথা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে কে সেই সময় পিএম করবে। জয়ন্ত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার সঞ্জীব মুখোপাধ্যায় সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর, যার নামে অভিযোগ এসেছে, তিনি কিন্তু বলছেন যে ডাক্তারবাবু অর্থাৎ অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাস তাকে চিনতেনই না, কিন্তু তারপরেও তার নাম উঠে এলো কেন, সেই নিয়ে কিন্তু তিনি বিধায়কের পানিহাটির বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? দেখুন, তার আগে আমি এই ডক্টর অপূর্ব বিশ্বাস, যিনি ফরেন্সিকের বোধহয় দায়িত্বে ছিলেন বা একজন ছিলেন ফরেন্সিক টিমের, তার একটা যে বয়ান এসছে বাইরে, সেই প্রসঙ্গে আমার নিজের সাধারণ জনগণ হিসেবে একটা প্রশ্ন এসছে যে তিনি বলছেন অটোপসি সেই 9 তারিখ রাত্রে কিংবা 10 তারিখ যখনই হয়ে থাকুক না কেন তাকে নাকি ভয় দেখানো হয়েছিল। উনি বলছেন যে রক্তগঙ্গা ইত্যাদি একজন আসলেন ইত্যাদি বলেছেন। আমার প্রশ্ন, তিনি একজন ডাক্তার, ফরেন্সিকের ইনচার্জ, কলকাতায় থাকেন, শিক্ষিত লোক, তিনি কি পুলিশকে জানিয়েছিলেন সঙ্গে সঙ্গে? আজকে একজন ডাক্তারবাবু, ফরেন্সিকের গুরুত্বপূর্ণ একটা ঘটনা, একটা মৃত মহিলা, তাকে ধর্ষণ করা হয়েছে, সে মারা গেছে, তার অটোপসির ব্যাপারে, পোস্টমর্টেমের ব্যাপারে তিনি দায়িত্বে আছেন, তাকে একজন উটকো লোক এসে কিছু বলছে, তো তিনি পুলিশকে সঙ্গে সঙ্গে কমপ্লেন করবেন না? আজকে সিবিআই কে গিয়ে বলে বাইরে মিডিয়ার কাছে বলছেন, তখন কি তার কি আটকে ছিল তাকে? এই প্রশ্নটা আপনারাও করুন তাকে। সেদিন কেন পুলিশকে বলেননি? কি আটকে ছিল? আর দ্বিতীয় প্রশ্ন, এইভাবে একদমই কিন্তু জয়প্রকাশ বাবু, একটু বিরত করলাম আপনাকে, কিন্তু সেক্ষেত্রে নির্যাতিতার যে বাবা মারা রয়েছেন তারা কিন্তু বারংবার অভিযোগ তুলছেন পুলিশের বিরুদ্ধে, সে বিষয়ে কি বলবেন? না, পুলিশের বিরুদ্ধে হোক, আপনার আমার দায়িত্ব হচ্ছে পুলিশকে জানানো, কমপ্লেনটা করা, তারপর পুলিশ কি করলো না করলো সেই ব্যাপারে যদি কিছু না করে তখন আবার অভিযোগ হবে পুলিশের বিরুদ্ধে। কিন্তু পুলিশের বিরুদ্ধে বাবা মার অভিযোগ আছে বলে এই ডাক্তার কি জানতেন বাবা মার অভিযোগ আছে? ডাক্তারবাবু তো সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন যে এই উটকো লোক আমাকে এরকম ভাবে বলছে, তিনি অফিসিয়ালি তাকে চিহ্নিত করে তাকে তার বিরুদ্ধে অভিযোগ করবেন না? প্রথম এইটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি আজকে যখন বলছেন তখন ওনাকে এটাও করতে হবে, ওই ভয় দেখানোতে তিনি কি অটোপসিটা ঠিক মতন করেছেন কি করেননি, প্রফেশনালি ঠিক কাজ করেছেন না করেননি, তাকে এটাও বলতে হবে যে আমি কিন্তু সেই ভীতি প্রদর্শনকে উপেক্ষা করে আমি ঠিকঠাক অটোপসি পোস্টমর্টেম রিপোর্ট দিয়েছি, এটাও তো প্রশ্ন, ওনাকেই বলতে হবে। তিনি ভয়ের কাছে নথি স্বীকার করেছিলেন কি করেননি, এই প্রশ্নটাও তো আপনাদের করার দরকার এই ভদ্রলোককে, এই ডাক্তারবাবুকে। তারপর তো আসছে তিনি যার কথা উঠছে সে ঠিক না বেঠিক, সে ছিল কি ছিল না, সেটা তো অন্য প্রশ্ন। তিনি বলছেন আমি চিনি না ডাক্তারকে, সেটা তো সিবিআই দেখবে। কিন্তু আমরা ডাক্তারবাবুর কথাটাকে আমি খুব সিরিয়াসলি নিয়ে বলছি। এক, ডাক্তারবাবুর তখনই পুলিশে অভিযোগ করা একান্তভাবে প্রয়োজনীয় এবং দায়িত্ব সহকারে করা উচিত ছিল। আর দ্বিতীয়, ওনাকে খোলসা করতে হবে যে উনি এই ভীতি প্রদর্শন যদি সত্যি হয়ে থাকে তা সত্ত্বেও তিনি তার কাজ সঠিকভাবে করেছিলেন না তার কাজটা তিনি কম্প্রোমাইজ করেছিলেন ভীতির জন্য, এটাও তাকে পরিষ্কার করতে হবে।
ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা কথা বললাম, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন ফোন লাইনে। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই বসিরহাটের এক স্কুল শিক্ষককে। স্কুলের অন্যান্য শিক্ষকরা সরব হয়েছেন ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়েছেন অন্যান্য শিক্ষকরা। অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বসিরহাটের এক স্কুল শিক্ষককে এবং স্কুলের অন্যান্য যারা শিক্ষকরা রয়েছেন তারা অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়েছেন। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি অভিযোগ সামনে আসছে এবং পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো, বসিরহাটের একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, যেটা হচ্ছে পুলিশ সূত্রে যে খবর যে ওই শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ যে প্রাথমিক যে বিদ্যালয় যে ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন সময় তাদের গায়ে নাকি হাত দিত ওই শিক্ষক, এমনটাই অভিযোগ করেছে। দীর্ঘদিন ধরে ওখানকার স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে স্কুলের যেসব ছাত্রছাত্রী এবং অভিভাবকরা অভিযোগ জানিয়ে আসছিল। কিন্তু এই চরমোটের বেশ কয়েকদিন আগে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ করে বলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যে যাদের এই অভিযোগটা করছে তাদের বয়স 8 থেকে 9 বছরের এই স্কুলে বিশেষ করে ছাত্রী, এবং পাশাপাশি এই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বসিরহাট গ্রামের থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একদিকে স্কুলের যেমন অন্যান্য যে সহকর্মী যেসব ওই শিক্ষকের আছে তারা অভিযোগ করছে, অন্যদিকে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও অভিযোগ করছে যে এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও নাকি একাধিক অভিযোগ ছিল। কিন্তু ইতিমধ্যে পুলিশের অভিযোগের দায়ের ভিত্তিতেই কিন্তু ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এখন এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। এখন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই স্কুল চত্বরে। পাশাপাশি ওই শিক্ষকের তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং পার্শ্ব শিক্ষকরাও। সব মিলিয়ে গোটা পরিস্থিতি ওপর নজর রেখেছে প্রশাসন। ইতিমধ্যে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি এর সঙ্গে অন্য কোনো কারণ ঘটনা আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। একদম ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আর এবার নজর রাখবো বজবজের দিকে। বজবজে বৃদ্ধাকে খুনের অভিযোগ, পরিবারের বিরুদ্ধে সেই খুনের অভিযোগ। ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয় দেহ। বজবজ 1 নম্বর ব্লকের বুইতা গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গত শনিবার আনোয়ারা বিবি নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে খবর পান তারা। ঝুলন্ত অবস্থায় ঘর থেকে তার দেহ উদ্ধার করা হয় এবং এরপরই মৃত ওই বৃদ্ধাকে কবর দিয়ে দেওয়া হয়। কথা বলবো বিষয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। সুব্রজিৎ, কি অভিযোগ সামনে আসছেন, স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে? দেখো, একেবারে তোমায় জানিয়ে রাখবো, বজবজ 1 নম্বর ব্লকের গোবরঝুড়ি পাকাপোল এলাকার ঘটনা। মূলত যেটা অভিযোগ যে গত শনিবার কিন্তু তার মৃত্যু হয় এবং স্থানীয়রা খবর পান তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এবং স্থানীয়রা যেটা অভিযোগ করছেন, যদি তিনি আত্মহত্যা করেন ঝুলন্ত অবস্থায় দেহ পাওয়া যায়, ঝুলন্ত অবস্থায় দেহ পাওয়া গিয়েছে, তবে তার গলায় কিন্তু কোনো রকম দাগ ছিল না। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এবং স্থানীয়দের আরো অভিযোগ যে ডাক্তারি যে ডেথ সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ছাড়াই তাকে কিন্তু কবর দিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি পরিবারের যারা সদস্য ছিলেন তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কিন্তু এই কথা স্বীকার করে নেন যে ডাক্তারি ডেথ সার্টিফিকেট ছাড়াই তারা কবর দেন। এবং তারা যেটা বলছেন, তাদের অভিযোগ, তারা পাল্টা স্থানীয়দের দিকে করছেন অভিযোগ যে স্থানীয়রাই তাদেরকে নাকি এমন পরামর্শ দিয়েছেন যে বয়স্ক মানুষ ময়নাতদন্ত করলে বডি কাটা হবে, সেক্ষেত্রে কিন্তু তারা কবর দিয়ে দিক। পাল্টা অভিযোগ করে কিন্তু তার বাড়ির সদস্যরা। সেই কারণেই স্থানীয়রা তারা বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগের পরেই কিন্তু দেখা যায় বজবজ থানার পুলিশ কবর থেকে একেবারে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। দেহ নিয়ে যাওয়া হয়, গতকালই কিন্তু ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় দেহ। এবং ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট আসার পরে কিন্তু পুরো বিষয় স্পষ্ট হবে খুন নাকি আত্মহত্যা। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী।
প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছচ্ছে না, সরকারের কোনো পরিকল্পনা নেই। প্রধান বিচারপতির মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এই ঘটনায়। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। রাজ্যের যে বন্যা পরিস্থিতি তা যথেষ্টই সংকটজনক এবং সে বিষয়ে যেমনটা জানা যাচ্ছে যে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো। বন্যা কবলিত যে এলাকাগুলি রয়েছে সেখানে ত্রাণ পৌঁছচ্ছে না, সরকারের কোনো পরিকল্পনা নেই। প্রধান বিচারপতির মামলা দায়েরের অনুমতি। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে বন্যা পরিস্থিতি যথেষ্টই সংকটজনক এবং সে বিষয়ে এবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রধান বিচারপতি সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বন্যা কবলিত যে এলাকাগুলি রয়েছে সেখানে ত্রাণ দেওয়ার যে বন্দোবস্ত করেছে রাজ্য প্রশাসন সমস্ত দিক থেকে তৎপর হলেও বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছচ্ছে না বলে অভিযোগ এবং সেই অভিযোগেই এবার মামলা দায়ের। মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের জলস্তর বাড়ায় সোমবার রানীনগর ও জলঙ্গি ব্লকের মানুষকে সতর্ক থাকার বার্তা দিলেন গঙ্গা ক্ষয়রোধ বিভাগ। ইতিমধ্যেই জলঙ্গির সীমান্তে হৈ হৈ করে জল বৃদ্ধিতে আতঙ্কে এলাকার মানুষজন। জল বৃদ্ধিতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন সীমান্তের মানুষজন। কথা বলবে বিষয়ের বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, এই মুহূর্তে সামগ্রিকভাবে মুর্শিদাবাদের কি পরিস্থিতি? ফারাক্কা বাঁধের যে জলস্তর তা ইতিমধ্যেই বেড়েছে বলে জানা যাচ্ছে, কি পরিস্থিতি? আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে ইতিমধ্যেই জলঙ্গির সীমান্তে জল বৃদ্ধিতে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। জল বৃদ্ধিতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সীমান্তের মানুষজন। জলের তলায় সীমান্তের ফসল এবং তাতেই রীতিমতো দুশ্চিন্তা বাড়ছে মানুষের। বন্যা মোকাবিলায় তৎপর রয়েছে জেলা প্রশাসন। মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের জলস্তর বৃদ্ধিতেই আরও চিন্তা বাড়ছে জলঙ্গি সীমান্তের মানুষজনের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, এই মুহূর্তে সামগ্রিকভাবে কি পরিস্থিতি? যারা সাধারণ মানুষ তারা কি বলছেন, কতটা আতঙ্কে রয়েছেন তারা? দেখো, ফারাক্কা ব্যারেজে যে জলের স্তর বাড়ছে তার ফলে জলের যে অতিরিক্ত বাড়ার কারণে কিন্তু জল ছাড়ার ব্যবস্থা গ্রহণ করেছেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এই ব্যাপারে নোটিশ জারি করেছেন গতকাল গঙ্গা ক্ষয় প্রতিরোধ ভবন বিভাগ। তারপরেই থেকেই কিন্তু এলাকার যে মানুষজন তারা কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু জল বেড়ে গিয়েছে, আর যার ফলে কিন্তু হাজার হাজার বিঘার জমি কিন্তু জলের যে ফসল, সেই ফসল কিন্তু মাঠের ফসল কিন্তু জলের তলায় চলে গিয়েছে এবং আর কয়েক ফুট বাড়লেই কিন্তু গ্রাম অঞ্চলে জল ঢুকতে পারে এবং জল ঢুকলেই কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষ এবং তারা দুশ্চিন্তায় ভুগছেন এবং যে কোনো মুহূর্তে কিন্তু পাড়ায় অর্থাৎ গ্রাম অঞ্চলে জল ঢুকতে পারে এমনটাই কিন্তু মনে করছেন স্থানীয় মানুষজন। ফলে অনেকটাই আতঙ্ক রয়েছে। আর এই মোকাবিলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় কিন্তু জেলা প্রশাসন তিনিও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা সতর্ক বার্তা মুর্শিদাবাদের জলঙ্গি এবং রানীনগর সীমান্ত এলাকার মানুষের জন্য বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখন পর্যন্ত। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর। মালদার মানিকচকের গুমানিটোলার ঘটনা এটি। মালদায় বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা এবং সেই জলেই ডুবে মৃত্যু হলো এক শিশুর। মালদার মানিকচকের গুমানিটোলার এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি। মালদায় বন্যায় বিপর্যস্ত একাধিক গ্রাম এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এবং সেই বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর।
ডিবিসির জল ছাড়ায় ক্রমশ আরোই অবনতি হচ্ছে রাজ্যের যে বন্যা পরিস্থিতির, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। মালদার অবস্থাও তার থেকে ভিন্ন নয়, মালদার একাধিক যে অংশ রয়েছে তাও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। এবং মালদার মানিকচকের গুমানিটোলার এই ঘটনা, সেখানেই বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। মালদায় বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা, সেই জলেই ডুবে মৃত্যু হলো এক শিশুর। ইতিমধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জেলা পরিদর্শন করেছেন। তার সঙ্গে তৎপর রয়েছে প্রশাসন। বন্যা দুর্গতদের বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়। এবং এরই মাঝে এবার মালদার মানিকচকের গুমানিটোলায় বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর। আরো এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা। জলপাইগুড়ির কার্জিপাড়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে এই ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের 10 থেকে 12 জন। কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, জমি দখলকে কেন্দ্র করে এই উত্তেজনা জলপাইগুড়ির কার্জিপাড়ায়। তৃণমূল নেতার বিরুদ্ধে এই জমি দখলের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের 10 থেকে 12 জন। কোতোয়ালি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের পক্ষ থেকে। তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ সামনে এসেছে এবং তাকে কেন্দ্র করে এই উত্তেজনা। জলপাইগুড়ির কার্জিপাড়ার ঘটনা, জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের 10 থেকে 12 জন। আসছে পরবর্তী খবরে। সিজিও কমপ্লেক্সে বিআর সিং হাসপাতালের চিকিৎসক সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার জন্য এলেন তারা। সিজিওতে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের যে নার্কো টেস্টের কথা বলছেন সিবিআই এর আধিকারিকরা, এবং সে বিষয়ে কিন্তু আজ সিজিওতে বিআর সিং হাসপাতালের চিকিৎসক এসেছেন। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আমরা যেমনটা দেখতে পেলাম যে আজই কিন্তু সিজিও কমপ্লেক্সে বিআর সিং হাসপাতালের ডাক্তাররা এসেছেন, সেক্ষেত্রে এর পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হতে পারে সিবিআই এর পক্ষ থেকে? তোমাকে জানিয়ে রাখবো যে আজিবার মেডিকেল কলেজের চিকিৎসক তরুণী ধর্ষণ এবং খুন কাণ্ডে কিন্তু নাম জড়াই এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের। তাদের কিন্তু সিবিআই হেফাজতে আছে। তাদেরকে যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কিন্তু বিআর হাসপাতাল, যে শিয়ালদা হাসপাতাল থেকে কিন্তু আসেন এবং সে সিবিআই দপ্তরে গিয়ে কিন্তু তারা চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা শুরু করে। এরপরেই কিন্তু তাদেরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এরপরেই যে অপূর্ব বিশ্বাস ফরেন্সিক ডিপার্টমেন্টের যে আধিকারিক ছিলেন তাকেও কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। আজকেও তাকে তলব করা হয়েছে। তিনি কিন্তু ইতিমধ্যেই সিবিআই দপ্তরে এসছেন এবং সূত্র ধরেই কিন্তু এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। অবশেষে বাড়ি ফিরলেন আরজি করের বিতর্কিত সেই কাকা। বাড়িতে না ঢুকে গেলেন সোজা পানিহাটির বিধায়কের বাড়িতে। সাংসদ বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সিপিআইএম এর প্রাক্তন এই কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, এবং সেখানেই তাদের সঙ্গে বৈঠক করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ডাক্তারবাবু অর্থাৎ যে ডাক্তারবাবু অপূর্ব বিশ্বাস অটোপসি সার্জন যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে তার যে বক্তব্য যে ডাক্তারবাবু আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, ডাক্তারকে চিন্তামি না, পোস্টমর্টেম রিপোর্ট কে করবে তা কিভাবে জানবো, এমনই মন্তব্য করেছেন সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। আমরা দেখেছি আরজি কর কাণ্ডে সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম জড়িয়েছে এবং সে বিষয়ে এমন মন্তব্য তার। তিনি এ বিষয়ে ঠিক কি বলেছেন শুনবো। এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে, বকলমে আপনার কথা বলেন, আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, বকলম অকলম জানি না, আমি উনার কাছে প্রশ্ন করব লিখিতভাবে, ডাক্তারবাবুকে জানবো।
উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন? আপনি পদক্ষেপ নেবেন, আপনি আইনত পদক্ষেপ নেবেন? আরে বাবা, আমি যেটা ব্যক্তিগত নেবো সেটা আইনতই হবে বা ব্যক্তিগতই হবে। কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে? তাহলে আমি তাকে জানবো কোত্থেকে? তার ঘরটা কোথায়? ক্রিমিনেশন সার্টিফিকেট যেটা আছে, ঘাটে যেটা দাহ, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন? ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়িতেই তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে, ট্রমা, সদ্য সন্তান হারা তাদের, আরে একটা সন্তান হারা শুধু সেটা চাপ নয়? আমাকে তো ফোনটা করলো, তাই আমি তো ছিলাম না, আমি দিল্লিতে। হ্যাঁ, তো আমি দিল্লি ছিলাম, ভোরবেলা ফিরেছি, আমি অর্ধেকের দিন তো আমি বাইরেই থাকি, আজকেও তো আমি বাইরে থেকে এসেছি। আমি শুনছি যখন এই ব্যাপার হয়েছে, নেটওয়ার্ক আপনারা পাচ্ছেন না, কেউ বলে দিল পালিয়ে গেছে। আরে 2015 সাল থেকে আমি বাইরে কাজ করি, শেষ কোথায়, এখানে কোথায় শেষ হবে আমি কি জানি? আমি জানি না। কিন্তু আমি এখনো বলছি, কেউ যদি মনে করে শেষ করতে, ওপেন ফোরাম একদম আসুক, সে আদালতে হোক আর এখানে হোক আর টিভির ওখানে হোক, যেখানে হোক সেখানে নিয়ে বসুক, দূর থেকে কাদা ছোড়াটা বন্ধ করুন। সেটা আমি বাড়িতে ফিরি, আমি তো বাইরে ছিলাম, এসছি, আমি এসে লোকালি যেগুলো হচ্ছে, যেখানে যেখানে গার্জিয়ানদের, তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে, এটাকে আমি কি করবো। কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই, শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ, শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম। দেখে দিচ্ছে তো, কেউ বলছে সিপিএম এর হারমাত, কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতি, তারা প্রমাণ করতে পারবে এসে? এখন কি করে করছেন তারা? তারা এক একজন বড় বড় পদে আছেন। আবার বলছি, বাবা মার সম্পর্কে কোনো কথা বলবেন না, তারা যে সুস্থ আছে, বেঁচে আছে, এটাই যথেষ্ট। বারবার তাদের খোঁচানো হচ্ছে, বিভিন্ন রকম বুদ্ধি দিচ্ছে। আর এই বিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ, তার কি প্রতিক্রিয়া শুনবো। তাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। আচ্ছা আমি বলি, ওনাকে জিজ্ঞাসা করুন তো, ওখান থেকে যে মৃতদেহের দাহ করার সৎকার্যের যে সইটা উনি করেছিলেন শ্মশানের কাগজে, সেটা ওনার ছিল না? সেটাও কুৎসা করে অন্য কারণ ছিল ওনার নামে চাপিয়ে দেওয়া হচ্ছে। ওনাকে জিজ্ঞাসা করুন এতদিন পালিয়েছিলেন কেন? ওনাকে জিজ্ঞাসা করুন যে সবাই মিথ্যে কথা বলছে, উনি ওখানে গেছিলেন কি না, উনি ওখানে গিয়ে থাকলে কি কারণে গিয়েছিলেন। আসলে মুশকিল হচ্ছে এদের দলের না কেউই কিছু জানে না। মমতাদি নিজে জানতেন না যে পার্থ এত বড় চোর, উনি জানতেন না যে বালু এত টাকা চাল চুরি করেছে, উনি এগুলো কিছুই জানতেন না। সেই দলের আরেকজন নেতা হতে পারে ছোট, সে তাই একই জিনিস শিখেছে। নজর রাখবো পরের খবরে। বন্যা দুর্গত মানুষের পাশে থাকতে আন্দোলনরত চিকিৎসকেরা কলকাতার নীলরতন হাসপাতাল থেকে গেলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ঘাটালের বরদা বিশালাক্ষী মন্দির এলাকায় অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন তারা। উপস্থিত ছিলেন শতাধিক মানুষজন। চিকিৎসা নিতে আসা বন্যা দুর্গত এলাকার মানুষদের দাবি, তারা আন্দোলনকে সমর্থন করেন, তারা চিকিৎসকদের পাশে রয়েছেন, এমনটাই জানান রোগীরা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, আজকের কি ছবি দেখলে? অভয়া ক্লিনিক খুলেছেন আন্দোলনকারী সেই চিকিৎসকরা সেখানে, এবং সাধারণ মানুষজন, তাদেরই বা কি প্রতিক্রিয়া? দেখো, একেবারে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বরদা বিশালক্ষী মন্দির এলাকায় অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিচ্ছে তারা। পাশাপাশি রয়েছে এলাকার শতাধিক মানুষজন যারা বন্যা দুর্গত রয়েছে, তাদের চিকিৎসা দেওয়ার জন্য সুদূর কলকাতা থেকে ছুটে এসেছেন তারা। পাশাপাশি এই যে চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এক প্রকার তারা জানাচ্ছেন যে বন্যা কবলিত এলাকা হওয়ার কারণে যেহেতু জুনিয়র ডাক্তাররা তারা যেহেতু আন্দোলন করছেন, তাদেরকেও যেমন একটা সমর্থন করছেন, সেই মতো কিন্তু তাদের পাশেও রয়েছেন, চিকিৎসকদের পাশেও রয়েছেন এলাকার সমস্ত যারা মহিলা থেকে শুরু করে এলাকার মানুষজন, এমনটাও কিন্তু জানাচ্ছেন। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।